এখানে প্রচুর রডোডেনড্রন ফোটে। আমি বহুবার এসেছি, কিন্তু এত কাছ থেকে এই ফুল আমিও প্রথম দেখলাম। সাউথ সিকিমে এই ফুলের প্রাচুর্যের বিষয়টি আমারও জানা ছিল না। অবাক হয়ে দুচোখ ভরে শুধু দেখেছি। পাহাড়ের কমপক্ষে ৭,০০০ ফুট উচ্চতা ছাড়া এই ফুল ফোটে না বলেই আমি জানি। ওয়েলকাম টু মাই চ্যানেল ভ্যাকেশন ভয়েস। যেভাবে আমি ভিডিওটা করছি, এটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ। 2025 সালের মার্চ মাসের মাঝামাঝি এখন। আমি, বিপ্লবদা, রাজেশ আর দিব্যেন্দু আমরা 4 জন গিয়েছিলাম সিকিম। গ্যাংটকে না গিয়ে এবারে আমরা থেকেছিলাম রাবাংলা। রাবাংলার উচ্চতা সমুদ্র সমতল থেকে ৮,০০০ ফিট। রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি ছিল। ভীষণ কুয়াশা, মেঘ আর বৃষ্টি সঙ্গী হয়েছিল আমাদের। যাবার পথে বারবার দাঁড়াতে হয়েছিল, কারণ মেঘের জন্য পথ একেবারেই দেখা যাচ্ছিল না। প্রাচীনকালে রাবাংলা পেলিং থেকে নামচি যাবার পথের ছোট্ট একটি হল্ট ছিল। মানে পেলিং থেকে নামচি যাবার পথে মানুষজন এখানে চা পানের বিরতির জন্য থামত। বর্তমানে এটি সিকিমের পর্যটনের মুখ্য একটি কেন্দ্রবিন্দু। এখানে যারা আসে তাদের বেশিরভাগই পেলিংয়ে থাকে, আর সেখান থেকেই নামচির চারধাম, রাবাংলা সবটা ঘুরে নেয়। তবে এভাবে পুরো রাবাংলা ঘুরে নেওয়া সম্ভব নয়, তাই আজ তোমাদের দেখাবো সম্পূর্ণ রাবাংলা। দেখাবো এখানে এসে তোমরা কি কি দেখবে, যেগুলো না দেখলে তোমাদের রাবাংলা ট্রিপটা ইনকমপ্লিট থেকে যাবে, এটুকু বলতে পারি। আমরা 1 রাত 2 দিন এখানে ছিলাম, আর আমাদের থাকাটা ভীষণ বাজেট ফ্রেন্ডলি আর কমফোর্টেবল করে তুলেছিল যে হোটেল, সেটি হলো এখানকার ব্যালকনি থেকে এবং হোটেলের উইন্ডো দিয়ে অপূর্ব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান তার স্বমহিমায়। ভ্যালির দৃশ্য অনির্বচনীয়। সর্বোপরি মাউন্ট নার্সিং দেখা যায় এর ডান দিকে তাকালেই। এত কাছে মনে হবে যেন হাত বাড়ালেই ছুঁয়ে ফেলা যাবে। আর জিদ্দার আন্তরিকতায় মুগ্ধ হয়েছি আমরা 4 জনেই। বেশ ভালো মনে হচ্ছে আপাতত। আমরা উঠলাম এবং আগে দেখা যাক, মানে এখনো আমরা বৃষ্টির মধ্যে সব দেশে পৌঁছেছি, তো এখনো ভেজা ভেজা বিড়ালের মতন মনে হচ্ছে। আগে সবকিছু জামা কাপড় ছাড়ি, তারপরে আমরা প্রতিটা জিনিস এখানে তুলে ধরার চেষ্টা করছি। ঘরের মধ্যেও ফগ ঢুকে যাচ্ছে। এটা হচ্ছে রুম নাম্বার 404। বসে পড়েছে দিব্যেন্দু বিছানার উপরে। এখানেও জামা কাপড় রাখার কাবার্ড রয়েছে। বাথরুমের সুইচটা দিয়ে দিচ্ছি। একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। এখানে ডবল বেড রয়েছে, আর এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে। মানে আর এই জানলা দিয়ে রয়েছে কাঞ্চন। এখন তো অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। আকাশ পরিষ্কার হলে এই জানলা দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এখান থেকেই আমরা ঘুরেছিলাম সম্পূর্ণ রাবাংলা। রাবাংলায় মূল রাস্তার পাশেই জিদ্দার হোটেল স্কাই ভিউ, সুন্দর করে সাজানো গোছানো, সঙ্গে বাঙালি খাবার অতীব সুস্বাদু। এখান থেকেই ঘুরে নেওয়া যায় গ্যাংটক, পেলিং, নামচি চারধাম, অবশ্যই হাতে সময় থাকলে। আমরা নামচির চারধাম, টেমিটি গার্ডেন, সানরাইজ ভিউ পয়েন্ট ঘুরে রাতে এসে পৌঁছেছিলাম রাবাংলা। বাইরের তাপমাত্রা তখন 9-10 ডিগ্রির মতন, আর এই ঠান্ডাটাকে আরও কনকনে করে তুলেছিল মিষ্টি একরাশ পাহাড়ি বৃষ্টি।
ফ্যামিলি নিয়ে থাকার জন্য আদর্শ একটি হোটেল এই স্কাই ভিউ। সিঁড়ি দিয়ে নামতে হবে, নেমেই হচ্ছে স্কাই ভিউ এর ডাইনিং হল। এদের ডাইনিং হলটাও আমার খুব পছন্দ হয়েছিল, পরিষ্কার পরিচ্ছন্ন, হাইজেনিক। এখানে 24 ঘন্টা গিজার ছিল, আর এখানে থাকার খরচ মাত্র 1000 টাকা পার হেড। ভাবা যায়। সন্ধে 6:30 পৌঁছলাম হোটেলে। একটু বিশ্রাম করে হেঁটেই বেরোলাম বুদ্ধ পার্কের উদ্দেশ্যে। ঘন মেঘের জন্য বুদ্ধ পার্কের উজ্জ্বল আলো দেখা গেলেও অতীব সুন্দর গৌতম বুদ্ধর দর্শন পেলাম না। ব্যর্থ মনোরথে হোটেলে ফিরে এলাম। এইদিকে বৃষ্টি পড়েই চলেছে। জিদ্দা নিজের হাতে আমাদের জন্য রান্না করেছে। চিকেন আজকে এখানে পাওয়া যায় না, কিন্তু ওদের জন্য চিকেনও আনিয়েছে। বিপ্লবদার রান্না কেমন হয়েছে? হ্যাঁ, উনি একা হাতে করেছে আমাদের জন্য। আমরা বাঙালির মধ্যে বলছি, আমরা যেরকম বাড়িতে খাই একদম সেই খাবারটাই খাচ্ছি মনে হচ্ছে। রাত্রি তখন 12:30। পাহাড়ি রাস্তা জনশূন্য। বাইরে তাকিয়ে দেখলাম মেঘ সরে নির্মল আকাশ দেখা যাচ্ছে, সঙ্গে পূর্ণিমার চাঁদ। ব্যালকনি থেকে এইরকম এক টুকরো রাত মোবাইল ফোনের ক্যামেরায় বন্দি করলাম তোমাদেরই জন্য। না পারলাম না থাকতে। রাতে 40 মিটার উঁচু গৌতম বুদ্ধকে দেখব আর তোমাদেরকেও দেখাবো, এই লোভ আমি সম্বরণ করতে পারলাম না। একাই যাব ঠিক করলাম, কিন্তু রাজেশ আমায় একা ছাড়লো না। এখন রাত্রি 1:45। বন্ধুরা অনেক না বলল বেরোনোর জন্য, তো আমি একাই বেরোতে চাইছিলাম। রাজেশ কিছুতেই আমাকে একা ছাড়লো না। এত রাতে কেন বেরিয়েছি জানো বন্ধুরা? এত রাতে বেরিয়েছি শুধু তোমাদেরকে রাবাংলার রাতের রাবাংলা কীরকম, আর রাতের রাবাংলাতে যে বুদ্ধ পার্কের যে গৌতম বুদ্ধের মূর্তিটা রয়েছে সোনালি রঙের আলোয়, সেটা এত অপার্থিব মনে হয়, এত সুন্দর মনে হয়। সেই দৃশ্যটা তোমাদের দেখাবো বলে রাত্রি 1:45টার সময় আমরা বেরিয়েছি। রাস্তায় প্রচুর কুকুরের উপদ্রব রয়েছে এবং তার জন্য গাড়ির যে স্প্যানার সেটা সঙ্গে করে নিয়ে বেরিয়েছি সিকিউরিটির জন্য। আজকে পূর্ণিমা, তো আজকে পূর্ণিমার প্রায় 90%টাই আমরা পেয়ে যাব, এবং বৌদ্ধ পূর্ণিমায় গৌতম বুদ্ধের মূর্তি এটা সত্যি মানে অপার্থিব বলেই মনে হবে। দেখা যাক, চলুন। জনপ্রাণী নেই চারিপাশে, তবু ভয় করেনি একটু, কেন জানি না। রাত 2টোয় ফিরে এলাম হোটেলে, সঙ্গে ওরাও ফিরল। হঠাৎ করে সিদ্ধান্ত হলো কোথাও বেরোতে হবে। তো দাওয়াই পাড়া ট্যুরের কথা নিশ্চয়ই তোমাদের মনে আছে, আমরা 4-5 জন মিলে গিয়েছিলাম। তো সেই একই টিম, শুধু একটা প্লেয়ার চেঞ্জ হয়েছে, বাদ বাকি একই টিম রয়েছে। আর রাবাংলা গিয়ে কি কি জিনিস তোমাদেরকে দেখতেই হবে, মানে রাবাংলা ঘুরতে যাচ্ছ মানে এই কটা জিনিস তোমাকে কভার করতেই হবে। সেই কটা জিনিসই তোমাদেরকে আমি দেখিয়ে দেবো, যে এই কটা জিনিস অন্তত মিস করো না। তো আমাদের সঙ্গে যাচ্ছে, আমি তো আছি সঙ্গে, তোমাদের সমস্ত ট্যুরটা সম্পর্কে যা খুঁটিনাটি যা ঘটবে সবটাই তোমাদেরকে দেখিয়ে দেব। সঙ্গে রয়েছে রাজেশ। ওর কালকে সারা রাত এক্সাইটমেন্টে ঘুম হয়নি, মানে কাল রাতে আমি ঘুমোতে পারিনি। হঠাৎ করে কালকে রাতে ডিসিশন নেয় আমরা রাবাংলায় যাচ্ছি, একদম সারা রাত ঘুমোতে পারিনি আমি। অবশেষে আমরা যাচ্ছি, এই মুহূর্তে রওনা দিয়েছি। পিছনে আমাদের বিপ্লব দা, তারপর হচ্ছে দিব্যেন্দু। হ্যাঁ, নিজেই ড্রাইভ করে চলেছি। রাবাংলা থেকে এই মুহূর্তে 36 কিলোমিটার দূরে রয়েছি। এমন সুন্দর পাহাড়ি পথে গল্প হাসিতে কখন সময় কেটে গেল বুঝতেই পারলাম না। পৌঁছলাম 4 ধামে, যার অপর নাম সিদ্ধেশ্বর ধাম। এই মুহূর্তে এসে পৌঁছলাম নামচিতে। এটা নামচির পার্কিং লট। পার্কিংয়ের জন্য গেটে 50 টাকা এন্ট্রি ফি দিতে হলো। এই খাবার জায়গাগুলো সবগুলোই 4 ধাম টেম্পলের ঠিক সামনেই। একটা নয়, 2-3টে দোকান রয়েছে খাবার মতন। তবে একটা ব্যাপার, এখানে যে খাবারগুলো পাওয়া যায় সবই কিন্তু পিওর ভেজ, নন ভেজ খাবার এখানে পাওয়া যায় না। 4 জনের 200 টাকা টিকিট লাগলো।
এখানকার মানুষ অনেক ভাষায় কথা বলে, যেমন নেপালি, ভুটানি, লেপচা, লিম্বু, নেওয়ারি, আরও অনেক। চারধামের 4টি ধাম হলো বদ্রীনাথ, যেটি সত্য যুগের প্রতিনিধিত্ব করে, দ্বারকা দাপর যুগের, রামেশ্বরম ত্রেতা যুগের, আর জগন্নাথ পুরী মন্দির কলিযুগের। এতটা ঠান্ডা বুঝিনি, আমি তো শার্ট পরেই চলে এসেছি, কিন্তু ঠান্ডা আছে, খুব ঠান্ডা আছে। চারধামের এই বিশালায়তন মহাদেবের মূর্তির উচ্চতা 108 ফিট। এত মেঘের জন্য এখন মার্চ মাসেও দেবাদিদেব মহাদেবের ক্লিন ভিডিও নিতেই পারলাম না। সারাক্ষণ দেবাদিদেব মহাদেবকে আগলে রাখলো একগুচ্ছ মেঘ। অদ্ভুত রকম ঐশ্বরিক একটা পরিবেশ, শান্ত শিষ্ট মন্দিরের ঘন্টা, খুব ভালো, খুব ভালো। ওং শিব শম্ভো ওং ত্রয়ম্বকম গজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বরুক্মবন্দনায় মৃত্যুর্ভক্ষমৃতা। ওং শিব শম্ভো। अर्थ क्या निरर्थ क्या जो भी है सभी तेरा, तेरे सामने है झुका, मेरे सर पे हाथ रख तेरा। नमो नमो शंकरा भोलेनाथ शंकरा, जय विरोचनाथ शंभो जय शिवाय शंकरा। नमो नमो शंकरा भोलेनाथ शंकरा, এবার আমরা যাব টেমিটি গার্ডেন। নামছি চারধাম থেকে, মোটামুটি 1 ঘন্টা সময় লাগবে। প্রায় 3:30, আকাশ মেঘলা, আমরা জাস্ট এসে পৌঁছেছি টেমিটি গার্ডেনে। টেমিটি গার্ডেন সিকিমের সম্ভবত একমাত্র এবং সব থেকে বড় টি গার্ডেন হচ্ছে এই টেমি। যারা পেলিং, রাবাংলা, নামচি বেড়াতে আসে তারা অবশ্যই এই টি গার্ডেনটাকে ভিজিট করে। এর কোয়ালিটির জন্য এই টেমি টি গার্ডেনের টি ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছে। এই টি অর্গানিক ওয়েতে প্রোডাকশন করা হয়, কোনো রকম ফার্টিলাইজার এতে ব্যবহার করা হয় না। ওয়েদার একদম মেঘে ঢাকা, কিছু দেখা যাচ্ছে না। এই মুহূর্তে টেম্পারেচার 11 ডিগ্রি, বুঝতেই পারছো কিরকম ঠান্ডা। ক্লান্ত হয়ে বসে পড়েছে সব। এখানে এলে 1 কাপ চা খেতে একদমই ভুলবেন, তাহলে কিন্তু মিস করবেন। বসেছি এখানকার অর্গানিক টি একটু টেস্ট করার জন্য। বিপ্লব দা, চাটা খেলে তো তুমি? হ্যাঁ, খেলাম। কেমন খেতে? কোনো স্পেশালিটি আছে? একটা ফ্লেভার আছে, এবার আছে মানে দার্জিলিং টি। তুমি খেয়েছো তো? হ্যাঁ খেয়েছি, ভালো লেগেছে। ভালো লেগেছে। এবার আছে টেমি টি গার্ডেনের একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট রয়েছে, সেটা দেখতে। এই যে ভিউ পয়েন্ট রয়েছে, এই ভিউ পয়েন্টটাতে ওঠার জন্য কিন্তু 20 রুপিস করে একটা এন্ট্রি ফি রয়েছে। ওই যে দূরে দেখা যাচ্ছে টেমি টি গার্ডেনের ভিউ পয়েন্ট। এখান দিয়েও হেঁটে তোমরা দেখে আসতে পারো টেমি টি গার্ডেনের আরো কিছুটা অংশ। ওই যে নিচে বাড়িগুলো দেখা যাচ্ছে, এখানে যারা এখানে ওয়ার্কার টি গার্ডেনে তারা ওখানে থাকে। বসার জায়গা রয়েছে। ভীষণ হাওয়া দিচ্ছে। টিপটিপ করে বৃষ্টিও পড়ছে। এবারে বলি এখানে আসবে কেমন করে। এনজিপি থেকে মেল্লি বাজার
60 কিলোমিটার দূরে রয়েছে। এখানে এসে হাতের ডান দিকে জোরথাং যাবার পথ ধরো। প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে, ছবি তুলছে। এইখানে এসে রাস্তা দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছে। মেল্লির থেকে ওভারব্রিজটা ক্রস করার পর 3 কিলোমিটার আসার পর এরকম একটা রাস্তা পাবেন, যেখানে রাস্তাটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে। আমরাও কনফিউজড হয়ে পড়েছিলাম যে কোন দিকে যাব। দেখিয়ে দিচ্ছি, জাস্ট মেল্লির থেকে 3 কিলোমিটার আসার পর তোমরা পেয়ে যাবে এরকম একটা রাস্তা, যে রাস্তাটা দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছে। এই যে, তো একটা রাস্তা যাবে জোরথাংয়ের দিকে, আরেকটা নামচির দিকে। তো নামচির দিকে যে রাস্তাটা, মানে এই রাস্তাটা হচ্ছে নামচির দিকে। এই নামচির রাস্তা দিয়েই আমরা নামচি হয়ে পৌঁছবো রাবাংলা। পথেই পেয়ে যাবে টিমি টি গার্ডেন, নামচি চারধাম আর সানরাইজ ভিউ পয়েন্ট। এই পয়েন্টগুলো দেখে তোমরা বিকেলে পৌঁছতে পারো তোমাদের ডেস্টিনেশনে। এই পথের দূরত্ব 113 কিলোমিটার। তোমরা আরেকটি পথ ধরে পৌঁছতে পারো রাবাংলায়, আর সেটি হলো রংপো সিংথাম হয়ে। এই পথে রাবাংলার দূরত্ব 129 কিলোমিটার। তবে জোরথাংয়ের রাস্তার থেকে এই রাস্তার কন্ডিশন অনেকটাই বেটার। এই পথে রাবাংলা পৌঁছতে সময় লাগবে 4 ঘন্টা 15 মিনিটের মতো, আর গাড়ি ভাড়া লাগবে সেডান গাড়ি হলে 4400 টাকার মতো, আর এসইউভি হলে 6800 টাকা। তবে অবশ্যই একটু বার্গেন করে নিও। ভোর 5টা 30 মিনিট, আকাশ মেঘের চাদরে ঢাকা। কাঞ্চনজঙ্ঘা দেখা না গেলেও খুব সুন্দর মাউন্ট নার্সিং দেখতে পেলাম ব্যালকনি থেকেই। সকাল 7টা 30 মিনিট, আমি আর দিব্যেন্দু হেঁটে চললাম মাইনাম ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির দিকে, অল্প স্বল্প ট্রেক করার উদ্দেশ্যে। বুদ্ধ পার্ক তখনও খোলেনি, 9টায় খুলবে। নির্মল ঠান্ডা বাতাসে বুদ্ধ পার্কের এই অংশটা অসম্ভব মনোরম। ভীষণ ভালো লাগছিল হাঁটতে। বুদ্ধ পার্ক ছাড়িয়ে কথা বললাম পারমিটের জন্য, আর যার পর নাই হতাশ হলাম। বুদ্ধা পার্ক রেসিডেন্সি, এর সামনে দিয়ে ওপরে উঠে গেলেই বললো একটা ফরেস্ট ডিপার্টমেন্টের চেকপোস্ট পড়বে। সেই চেকপোস্ট থেকে আমাদের নিতে হবে মাইনাম ট্রেক করে যাওয়ার জন্য পারমিট। সেখানেই যাচ্ছি, মাইনাম ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এখানে পুরো ট্রেক করে যেতে হলে মোটামুটি 6 থেকে 7 ঘন্টা লাগবে যাওয়ার জন্য। টেন্ট নিয়ে যেতে হবে, সেখানে নাইট স্টে করতে হবে, এবং এখন গেলে পরে ফিরতে ফিরতে রাত। এবং যদি কেউ থাকতে চায় থাকতেও পারে। সেখানে মনাস্ট্রি রয়েছে কাঞ্চনজঙ্ঘা ভিউ, সানরাইজ সমস্তই দেখা যায়, কিন্তু পুরোটা দিন লাগবে এবং সঙ্গে একজন গাইড নিতে হবে। গাইডের খরচ কম বেশি 1500 টাকার মতন। তো গল্পটা এরকম নয় যে আপনি 2 ঘন্টা যাবেন, 2 ঘন্টা গিয়ে চলে আসবেন। গল্পটা আদপেই সেরকম নয়। যদি তোমাদের ইচ্ছে থাকে এখানে যাওয়ার জন্য, তাহলে একটা দিন সম্পূর্ণ রাখতে হবে শুধু এই ট্রেকটুকুর জন্য। রাবাংলাতে এসে এই জায়গাটায় তোমাদের ঘুরতে হলে একটা দিন এবং তার সঙ্গে ফিটনেস দুটোই খুব দরকার। সকাল 8টা 30 মিনিট, হোটেলে গিয়ে ব্রেকফাস্ট করলাম ব্রেড অমলেট। তারপরই বেরিয়ে পড়লাম রালেং মনাস্ট্রির উদ্দেশ্যে। রালেংয়ের নিউ এবং ওল্ড দুটো মনাস্ট্রি আমরা ভিজিট করব। কিছু দূর যাবার পর 500 মিটার রাস্তা অত্যন্ত খারাপ। যেতে পারবো কিনা সেটা ঠিক করতেও 30 মিনিট সময় লেগে গেল। এত দূর যখন এসেছি তো এই রালাং মনাস্ট্রি না দেখে ফিরবো না। যাই হয় হোক, চেষ্টা করে দেখি ওঠা যায় কিনা। অবশেষে যাই হোক ভেবে এগিয়ে চললাম। ওরা 3 জন গাড়ি থেকে নেমে হেঁটে গেল, আর আমি খালি গাড়ি কাদা পাথুরে পথে এগিয়ে নিয়ে চললাম। প্রথমে তো আমি বলছিলাম যেতে হবে না। ভালো খারাপ পথ ধরে রডোডেন্ড্রনের সৌন্দর্য উপভোগ করতে করতে 10 কিলোমিটার পথ 40 মিনিটে পেরিয়ে আমরা পৌঁছলাম রালং পালচেন চোলিং মনাস্ট্রিতে। অপরূপ সুন্দর, অনবদ্য, মুগ্ধতা ছাড়া আর কোনো কিছুই অনুভব করতে পারলাম না।
ফ্রান্স থেকে আসা এই মানুষটি আমাকে ভিডিও করতে অসম্ভব সাহায্য করলেন। ওনার নাম লুইস। উনি ছাড়া এই মনাস্ট্রির ভিডিও করা প্রায় অসম্ভব ছিল। স্টাডি পারপাসে এখানে রয়েছেন বেশ কিছুদিন হলো। এই নতুন মনাস্ট্রিটি 12তম গ্যালোৎসব রিনপোচ দ্বারা নির্মিত হয়েছিল। এটি বৌদ্ধ ধর্মের কাগু সম্প্রদায়ের একটি মঠ। 1975 থেকে 1981 খ্রিস্টাব্দে পুরাতন মঠটি পুনর্নির্মাণ করা হয় এবং 1995 সালে এটি পালচেন চোয়েলিং মনাস্টিক ইনস্টিটিউট নামে পরিচিত হয়। আমি যখন ভেতরে পৌঁছলাম তখন পূজা চলছিল। তোমাদের জন্য পূজার একটু অংশ তুলে ধরলাম। রালংয়ের নিউ মনাস্ট্রি থেকে নিচের দিকে 2 মিনিট গেলেই পাওয়া যাবে রালংয়ের ওল্ড মনাস্ট্রি। এটিও অতীব সুন্দর। আয়তনে পালচেন চোলিংয়ের থেকে একটু ছোট এই যা। এর ওপরের তলায় রয়েছে শাক্যমুনি বুদ্ধের মূর্তি। এর সৌন্দর্য অবর্ণনীয়। এখানে ছোট ছোট মঙ্কদের সাথে পরিচয় হলো আমার। এরা এত ভালো আর হাসি খুশি যে প্রায় বন্ধুত্বই হয়ে গিয়েছিল। আচ্ছা, आप यहीं पे रहते हैं? पढ़ाई यहाँ पे नीचे स्कूल है। अच्छा अच्छा अच्छा। ওদেরকে জিজ্ঞেস করলাম, ওরা বললো হ্যাঁ ভেতরে যাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, কি সুন্দর স্মেল। এই মনাস্ট্রি থেকে এই যে দরজা, এখান দিয়ে আমরা উপরে গিয়েছি। ভীষণ ভালো লাগছে। এখানে আসতে পারার কথা নয়। এইখানটায় হচ্ছে রাবাংলা, যেখানে আমরা রয়েছি। কি অসম্ভব সুন্দর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। উপরে এসেছি তো বললো অন্তত একটা চক্কর কেটে যেতে, নিয়ম এখানকার। नमस्ते, थैंक यू, चलता है, बाय बाय। এই রালংয়ের ওল্ড মনেস্ট্রির পাশেই একটা বাড়ি রয়েছে। এটা হচ্ছে ভুটিয়া, ট্র্যাডিশনাল ভুটিয়াদের বাড়ি। মানে আগে নতুন বাড়ি ঘরগুলো তৈরি হওয়ার আগে এই রকম বাড়িতে তারা বসবাস করত। রালংয়ের ওল্ড মনাস্ট্রি থেকে বেরিয়ে আরও নিচে 7 থেকে 8 কিলোমিটার দূরে রয়েছে টাইটানিক ভিউ পয়েন্ট। এবার আমরা চললাম টাইটানিক ভিউ পয়েন্ট দেখতে। পৌঁছতে সময় লাগলো আরও 20 থেকে 25 মিনিট। আরে খুলে দাও। এসে পৌঁছেছি টাইটানিক ভিউ পয়েন্টে। বাপ রে বাপ, লোকজন বলছে যে সামনে যাও সামনে যাও, আর একটু করতে করতে কত দূরে। এতটা খারাপ রাস্তা দিয়ে এসেছি যে মনে হচ্ছিল যে এখান থেকে যদি শিলিগুড়ি যাওয়ার রাস্তা থাকতো, এখান থেকে শিলিগুড়ি চলে বাড়ি চলে যেতাম, আর যেতাম না রাবাংলা। কিন্তু শুনলাম যে রাবাংলা হয়েই ফিরতে হবে। এখান দিয়ে রাবাংলা যাওয়ার কোনো রাস্তা বা শিলিগুড়ি যাওয়ার কোনো রাস্তা নেই। ওই জাহাজ উঠতে শুরু করেছে টাইটানিকে। চিক্কি কিনেছে, চিক্কি। বাপ রে বাপ। রালংয়ের ওল্ড মনাস্ট্রি থেকে এটার দূরত্ব প্রায় 7.5 থেকে 8 কিলোমিটার। একে জুলুকের মতো রাস্তাগুলো দেখা যাচ্ছে। জিগজ্যাগ রাস্তাগুলো দেখতে কি ভালো লাগছে।
টাইটানিক জাহাজের শেপের মতন একটি পাথরের ওপর এই ভিউ পয়েন্ট, তাই এই ভিউ পয়েন্টটার এই রকম নাম। এটি এই পাহাড়ের শেষ প্রান্ত তথা রালংয়ের শেষ গ্রাম। ভীষণ রকম শান্ত আর নির্মল। আকাশ পরিষ্কার নয়, তাই ভ্যালি দেখতে পেলেও ভ্যালির প্রকৃত রূপ দেখতে পেলাম না। টাইটানিক ভিউ পয়েন্ট দেখে আরও 50 মিনিট ড্রাইভ করে বেলা 2টোর সময় ফিরলাম হোটেলে। লাঞ্চ করে বুদ্ধ পার্ক দেখে ফিরে যাব। সূর্যের আলো কমে যাবার আগেই আর মেঘ পথ ঢেকে দেবার আগেই এই পাহাড়ি পথ আমাদের নেমে আসতেই হবে, নচেত ফেরা যাবে না, এটা আমি নিশ্চিত। লাঞ্চ করে জিদ্দার সাথে একটু কথা হলো। আপনি যথেষ্ট আপনার সার্ভিস দিয়েছেন, আমরা ভীষণ সন্তুষ্ট। এর থেকে আর কিছু বলার নেই। নেক্সট বার আসবো। বন্ধু বান্ধব পরিবারের লোকজনকে নিশ্চিন্তে রেকমেন্ড করতে পারো। ভীষণ ভালো ফ্যামিলি ফ্রেন্ডলি একটা হোটেল, টেনশন ফ্রি, একদম নিশ্চিন্তে চলে আসতে পারো। এবার চললাম বুদ্ধ পার্কের উদ্দেশ্যে। এখানে গাড়ি পার্কিংয়ের জন্য 100 টাকা নিল। এটা বুদ্ধ পার্কের এন্ট্রি গেট। সকাল 9টায় খুলে 6টায় বন্ধ হয়। দেশি বিদেশি প্রচুর মানুষ ভিড় করে এখানে। ঠান্ডা রয়েছে বেশ ভালোই, দিনের তাপমাত্রা 15 থেকে 16 ডিগ্রির মতন। এখানকার মানুষজন যেমন রুলস এবং রেগুলেশন মেনে চলতে পছন্দ করে, নো স্মোকিং, নো স্পিটিং জোন সব জায়গায়, তার ফলে এখানকার রাস্তাঘাট এতটা পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে ঢোকার টিকিট ফরেনার্সদের জন্য 200 টাকা, ইন্ডিয়ানদের জন্য 80 টাকা, ডিফেন্স ফোর্সে থাকলে 50 টাকা, আর স্টুডেন্টদের জন্য অনলি 20 রুপিস। এখন বেলা 3টে, সূর্যের আলো প্রায় নেই। গৌতম বুদ্ধের মূর্তি একবার মেঘে ঢাকছে, আবার দৃশ্যমান হচ্ছে। এই মেঘের খেলা দেখতে দেখতেই শেষ হলো একটা পুরো গল্প। একরাশ মুগ্ধতা, ভালো লাগা, বিস্ময় চোখে নিয়ে বিদায় জানালাম রাবাংলাকে। মাই নামের ট্রেকটা বাকি রয়ে গেল। ভগবান বুদ্ধ হয়তোবা আবার এখানে আসার একটা কারণ অবশিষ্ট রাখলেন। ইচ্ছেটা দমন করেই ফিরে চললাম, কিন্তু মনের কোণায় এই ট্যুরটা গেঁথে রইল সারা জীবনের তরে। চারজনের 200 টাকা টিকিট লাগলো। চলো 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 চলো, আরে পরে এই টিকিট ডাস্টবিনে ফেলে ওটা হাতে নিয়ে ঢুকবে নাকি? চলো। তো এখনো ভেজা ভেজা বিড়ালের মতো মনে হচ্ছে। আগে সবকিছু জামা কাপড় ছাড়ি, তারপরে আমরা প্রতিটা জিনিস এখানে তুলে ফেলার চেষ্টা করছি। ঠিক আছে, আর এখানে হলো না কিছু বলার নেই। ये क्या हो गया? अरे कैसे तोड़ दिया तुमने? ये लगे नहीं तो पुराना हो गया। चलो হ্যাঁ, দূরে একটু। আমরা এসে পৌঁছেছি রালং মনাস্ট্রি। এটার রালংয়ের পরেও একটা বড় একটা নাম রয়েছে, সেটা আমি দেখে বলতে হবে আমাকে। টাইটানিক ভিউ পয়েন্ট। ওই রোজ যেমন ঝাঁপ দিতে গেছিল সেই জায়গাটা হচ্ছে এটা। ওরে বাবা, নিচে তো অনেক উঁচু। থেকে এই জিনিসটা রাজেশ কে নিয়ে এলো, যা অসাধারণ খেতে না। এই কেমন লাগছে? সেই খাইতে ওরে বাবা, খুব ভালো। বুদ্ধ পার্ক থেকে ওপর দিকে উঠে আসার পরে একটু জায়গা, মানে 1 কিলোমিটার রাস্তার কাজ চলছে, ম্যাসিভলি খারাপ, মানে পুরো কাদা হয়ে আছে। তো কিছুক্ষণ থেমে জিজ্ঞেস করলাম যে যাওয়া যাবে কি না, তো বললো না যাওয়া যাবে, সমস্যা হবে না, কিন্তু এইটুকু রাস্তার কন্ডিশন বেশ খারাপ। आपसे एक साथ मैं करता हूँ नमस्ते, थैंक यू, चलता है, बाय बाय।